বাঙালির জাতীয় অসুখ কি জানেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, গ্যাস অম্বল। দুর্গাপুজো, আড্ডা, রসগোল্লা, নলেন গুড়ের মতো বাঙালির ট্রেডমার্ক কিন্তু এই গ্যাস অম্বল। কিন্তু এই গ্যাস অম্বল মানে এই যে চেনাশোনা গ্যাস অম্বল যখন তখন হয়ে যায় আমাদের, সেটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে। এবং আশঙ্কা করা হচ্ছে এই গ্যাস অম্বলের জন্যে ক্যান্সার শরীরে বাসা বাঁধতে পারে। বিষয়টা নিয়ে সচেতনতা বাড়াতেই আজকে আমাদের সঙ্গে হাজির হয়েছেন ডক্টর জয়দীপ ঘোষ। ডক্টর জয়দীপ ঘোষ, আপনাকে স্বাগত টিভি9 বাংলা ডিজিটালে। নমস্কার। ডক্টর, আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব যে এই স্টমাক ক্যান্সার বা গ্যাস্ট্রো ক্যান্সার ঠিক কি, এটা যদি একটু সহজে আমাদের বুঝিয়ে দেন। দেখুন, স্টমাক ক্যান্সার ঠিক আর 5টা ক্যান্সারেরই মতন এক ধরনের ক্যান্সার, যেটা আমাদের স্টমাক বা পাকস্থলীতে তৈরি হয়। যেখানে আমাদের পাকস্থলীর যেই ভেতরের যেই ইন্টারনাল লাইনিং, যেটা আমাদের খাবার ডাইজেশনে হেল্প করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বার করে, যেটা আমাদের ডাইজেশনে হেল্প করে। তো সেই লাইনিংটা নর্মাল সেলগুলো যখন খুব অ্যাবনর্মালি গ্রো করতে শুরু করে, আউট অফ কন্ট্রোল হয়ে যায়, এবং সেটা সাইজে একটা বড় টিউমার ফর্ম করে বা লাম্প ফর্ম করে, এবং সেটা আস্তে আস্তে ব্লাডে ছড়িয়ে অন্যান্য জায়গায় যেতে শুরু করে। এই অ্যাবনর্মাল আনকন্ট্রোলড গ্রোথটাকেই মেইনলি গ্যাস্ট্রিক ক্যান্সার বা স্টমাক ক্যান্সার বলা হয়। কতটা চিন্তার কারণ এটা সাধারণ মানুষের জন্য, একটু যদি ডিটেলে বলেন। এটা চিন্তার কারণ এই জন্য, প্রথমত বলে রাখি, স্টমাক ক্যান্সার কিন্তু খুব কমন ক্যান্সার। মানে আমরা যদি লিস্ট বানাই যে কোন কোন ক্যান্সার সবচেয়ে কমন, ডিক্রিজিং অর্ডারে স্টমাক কিন্তু 4 বা 5 নম্বরে আসে। এবং যেহেতু আমাদের পেটের মধ্যে জায়গাটা অনেকটাই বড় এবং অনেকটাই ইলাস্টিক বলতে পারি, যেহেতু আশেপাশের টিস্যুগুলো খুব সফট টিস্যু আর কি, কাজেই স্টমাক ক্যান্সারের ধরা পড়াটা কিন্তু অনেক সময় খুব ডিলেড হয়ে যায়। কারণ ক্যান্সারের পার্টিকুলারলি ক্যান্সার রিলেটেড কোনো সিমটম তো নেই। যেই সিমটম গুলো আছে সেগুলো গ্যাস অম্বলেও হয়, আবার স্টমাক ক্যান্সারেও হয়। কাজেই অনেক সময় আমরা কনফিউজ করি, যেটা আপনি একদম রাইটলি প্রথমে বললেন যে বাঙালিদের মধ্যে গ্যাস অম্বলের প্রবণতাটা খুব বেশি। কাজেই আমরা সাধারণত সেটা গ্যাস অম্বলের জন্যই ভেবে থাকি। এই সিমটম গুলো হচ্ছে, পেট ব্যথা করছে, ওপর দিকটা টাইট হয়ে আছে। কিন্তু অনেক সময় কিন্তু স্টমাক ক্যান্সারও এই সেম সিমটম নিয়ে প্রেজেন্ট করে। কাজেই যতক্ষণে আমরা জিনিসটাকে ধরে ডায়াগনোস করে স্টেজিংটা করছি, অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা আইদার স্টেজ 3 বা স্টেজ 4-এ পৌঁছে গেছে, যে ক্ষেত্রে কিন্তু কিওর করার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। মানে নর্মাল এই গ্যাস অম্বল হওয়াটা যে সবসময় নর্মাল, এত হালকাভাবে নেবার কোনো দরকার নেই, তাই তো? হ্যাঁ, বিশেষ করে যখন আপনার গ্যাস অম্বলের সিমটম গুলো গ্যাস অম্বলের ওষুধে কমছে না, একের পর এক ওষুধ চেঞ্জ না করে, আমার মনে হয় ঠিক করে ইভ্যালুয়েট করা দরকার যে কেন গ্যাস অম্বলের প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, আমরা কি আপনি যে বললেন যে গ্যাস অম্বলকে নর্মালি খুব হালকাভাবে না ধরতে সবসময়, মানে কোনো কি উপসর্গ রয়েছে, মানে স্পেসিফিক কিছু সিমটম রয়েছে যার থেকে আমরা একটা মোটামুটি বুঝতে পারি যে এটা সাধারণ নয়, ব্যাপারটা একটু ভয়ের কারণ রয়েছে? কিছু কিছু সিমটম আছে যেগুলো সত্যি ভয়ের কারণ। প্রথমত ধরুন, আপনার হঠাৎ করে খুব ওয়েট লস শুরু হয়েছে, মানে গ্যাস অম্বলের ব্যাকগ্রাউন্ডে আপনি হঠাৎ করে খুব ওজন কমতে শুরু হয়েছে, আপনার হঠাৎ করে খুব রোগা হয়ে যাচ্ছেন। বা ধরুন আপনার খিদেটা কমে গেছে, বা সব সময় একটা পেটের ওপর দিকে একটা ভারী ভাব, মনে হচ্ছে যেন ভেতরে কিছু একটা আছে, যেটা সব সময় আপনার আর্লি স্যাটাইটি আমরা বলি, যে একটু খাবার খেলেই আপনার পেটটা ভার ভার লাগছে, আর খেতে ইচ্ছা করছে না। বা ধরুন এক দুবার বমি হলো, বমির সঙ্গে একটু ব্লাড স্টেইন রয়ে গেছে। এই জিনিসগুলো যদি থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় খুব সিরিয়াসলি এটাকে ইভ্যালুয়েট করা দরকার। এই সিমটম গুলোকে একদম কিন্তু নেগলেক্ট করবেন না, এগুলো সিরিয়াস সিমটম।
আচ্ছা, মানে এই আহ, এর সঙ্গে কি কোনো হেরিডিটারি যোগ আছে, মানে বংশ পরম্পরাগত কি এই ব্যাপারটা হতে পারে? দেখুন, হেরিডিটারি কারণে ক্যান্সার হওয়াটা খুব রেয়ার ব্যাপার। মানে 100 জন যদি ক্যান্সার পেশেন্ট থাকেন, দেখা গেছে খুব বেশি হলে 3 থেকে 5 জনের ক্যান্সারটা জিন গঠিত, বাকি 95 জনের ক্যান্সারটা কিন্তু অ্যাক্সিডেন্টাল। এতে কোনো আন্ডারলাইং জেনেটিক কারণ নেই। স্টমাক ক্যান্সারের ক্ষেত্রেও হার্ডলি 2 to 3% ক্ষেত্রে দেখা গেছে যে একটা আন্ডারলাইং জেনেটিক প্রবলেম আছে, যেটা ওই পার্টিকুলার ফ্যামিলিতে রান করছে। কিন্তু মেজরিটি ক্ষেত্রে স্টমাক ক্যান্সারের কারণটা ঠিক জেনেটিক নয়, বাকি যে রিস্ক ফ্যাক্টর আছে সেইগুলো বলতে পারেন আরো বেশি কমন কারণ স্টমাক ক্যান্সার হওয়ার। আচ্ছা, ডাক্তার আমাকে একটু বলবেন যে মানে এই ধরনের ক্যান্সার হওয়ার কোনো স্পেসিফিক বয়স আছে, যে এই ধরনের মানুষের হবার চান্স বেশি, এই ধরনের মানুষের হবার চান্স কম, মানে কোনো স্পেসিফিক এজের মধ্যে কি আমরা ফেলতে পারি? হ্যাঁ, সাধারণত দেখা গেছে যে স্টমাক ক্যান্সারের অ্যাভারেজ এজ হচ্ছে 45 to 50 ইয়ার্স। এই এই বয়স, এই এই রেঞ্জটাতেই ম্যাক্সিমাম পেশেন্ট পড়েন। এবং কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেগুলো থাকলে স্টমাক ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ে। যেমন ধরুন, যেটা আমরা একটু আগেই ডিসকাস করলাম, ফ্যামিলি হিস্ট্রি। যদিও ফ্যামিলি হিস্ট্রিটা খুবই মিনিমাম কন্ট্রিবিউশন আমি বলবো, তার থেকে অনেক বেশি কন্ট্রিবিউশন হচ্ছে বাকি রিস্ক ফ্যাক্টর গুলো। যেমন ধরুন, এইচ পাইলোরি নামক একটি ইনফেকশন, যেটা বারবার অ্যাসিডিটি করে, অনেকেই হয়তো শুনে থাকবেন এইচ পাইলোরি ইনফেকশন। বা ধরুন, খুব বেশি সল্টেড ডায়েট বা খুব বেশি প্রসেসড ফুড, স্মোকিং, হেভি স্মোকিং বা হেভি অ্যালকোহল ইউজেজ, এই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু স্টমাক ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বেশি। অনেক দিন ধরে কোনো গ্যাস অম্বল পুষে রাখবেন না, কারণ তাতে স্টমাক এবং স্টমাকের যেই ওপরের যেই আমাদের ফুড পাইপের জায়গাটা, যাকে বলে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন, এই দুটো জায়গায় কিন্তু ক্রনিক অ্যাসিডিটি থেকে ইরিটেশন হয়ে ফুল ফ্লেজ ক্যান্সার হতে পারে। আপনার উত্তর থেকে আমি শব্দ ধার নিলাম। এই আপনি বলেন ক্রনিক, তো আমরা সাধারণত দেখে থাকি ক্রনিক পেটের সমস্যা, ক্রনিক গ্যাস অম্বলের সমস্যা। তো আমাকে একটু বলুন যে এটা ঠিক কখন ক্যান্সারের রূপ নেয় এবং কিভাবে সেটা ঘটে, যদি একটু সহজে বলে দেন মানে সুবিধা হয় তাহলে হ্যাঁ, আমাদের। দেখুন, ক্যান্সার সেল, যেটা আমি প্রথমেই বললাম যে ক্যান্সার একটা নর্মাল সেলের থেকে ক্যান্সার সেলে কখন পরিণত হয়, যখন ধরুন সেই সেলের মধ্যে প্রত্যেকটা আমাদের আমাদের নর্মাল জীবনযাপনের ক্ষেত্রে সেল ডিভিশন খুব জরুরি। কারণ সেল ডিভিশন না হলে যেই সেলগুলো মারা গেছে তাদেরকে রিপ্লেস করার কোনো উপায় থাকবে না। কিন্তু সেই সেল ডিভিশনটা একটা লিমিট অব্দি কন্ট্রোল থাকে, যে ধরুন আজকে 5টা সেল দরকার, 5টা সেল হওয়ার পর কিছু মেকানিজম থাকে যেটা অ্যাক্টিভেটেড হয়ে যায় যাতে 6 নম্বর সেলটা তৈরি না হয় যতক্ষণ না দরকার পড়ছে। ক্যান্সারে কি হয় যে এই যেই আহ, পুলিশ পুলিশিং যেই ব্যাপারটা, যে 6 নম্বর সেলটা ডিভিশনটা আমি হতে দেব না, এই পুলিশিংটা কোনো কারণে নষ্ট হয়। এবং সেটা খুব কমনলি হয় যখন একটা জায়গা খুব বারবার ইরিটেটেড হতে থাকে। কারণ তাতে এমন কিছু মিউটেশন ধরা পড়ে, যেই মিউটেশন গুলো কিন্তু এই ব্রেক, যেটা সেল ডিভিশনের যে ব্রেক গুলো, সেই ব্রেকটাকে ওভাররাইড করে আনকন্ট্রোলেবলি ক্যান্সার সেলগুলোকে, মানে সেলগুলোকে গ্রো করতে সাহায্য করে। যে ব্রেক আছে কিন্তু ব্রেক আমি ধরছি না, অনেকটা গাড়ির ব্রেক ফেল হওয়ার মতন। ব্রেক চিপছি কিন্তু কাজে লাগছে না, গাড়িটা স্পিডে এগিয়েই চলেছে। ক্যান্সার সেলের ক্ষেত্রেও কিন্তু এই সেম ব্যাপারটা, এই ক্রনিক ইনফ্লামেশনটা হচ্ছে ওই অ্যাক্সিলারেটর যেটা গাড়ির স্পিডটাকে বাড়িয়ে দেয়। আচ্ছা, আমরা শুনে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো এই ক্ষেত্রে কতটা এই কথাটা প্রযোজ্য, মানে আমরা কি আগে থেকে আটকাতে পারি? অনেক ক্ষেত্রেই আগে থেকে আটকাতে পারি, কারণ স্টমাক ক্যান্সার, যেটা আমরা ডিসকাস করলাম, যে খুব রিস্ক ফ্যাক্টর ওরিয়েন্টেড ক্যান্সার। যেই সব ক্যান্সারে ওয়েল ডকুমেন্টেড রিস্ক ফ্যাক্টর আছে, আমরা যদি সেই রিস্ক ফ্যাক্টর গুলো কমাই তাহলে সেই ক্যান্সারের ইনসিডেন্সটাও কমবে। যেমন ধরুন ফুড হ্যাবিট, যেটা আমি বললাম যে খুব প্রসেসড ফুড অ্যাভয়েড করা, স্পাইসি, যেগুলো আপনার ধরুন প্রসেসড ফুডের মধ্যে ধরুন এই ফাস্ট ফুড যেগুলো আমরা খাই, চিপস,
বলুন বা পিৎজা বলুন বা বেকড ফিশ বা ধরুন এই কাপ নুডলস, এই জিনিসগুলোর মধ্যে না কিছু কিছু কেমিক্যালস থাকে যেগুলো কিন্তু একটা ক্রনিক ইনফ্লামেশন করে। সেই ক্রনিক ইনফ্লামেশন পরবর্তীকালে ক্যান্সার কারণ হতে পারে। তো এই ধরনের প্রসেসড ফুড একটু কম খাওয়া, বেশি পরিমাণে ফলমূল বা ভেজিটেবল খাওয়া, স্মোকিং বন্ধ করা, ড্রিঙ্কিং বন্ধ করা বা করলেও সেটা খুব মডেস্ট অ্যামাউন্টে করা, এবং যদি পারসিস্টেন্ট আপনার এই স্টমাক রিলেটেড প্রবলেম থাকে যে সব সময় গ্যাস অম্বল হচ্ছে, কিছুতেই অ্যান্টাসিড বা ও ধরনের ওষুধ খেয়ে কমছে না, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিয়ে ইনভেস্টিগেট করা যে ভেতরে স্টমাক ক্যান্সার লুকিয়ে নেই তো। সেটা যদি লুকিয়ে থাকে সেটাকে কিন্তু বাড়তে দেবেন না। আচ্ছা, আমাদের ক্যান্সার সম্পর্কে একটা সাধারণ জ্ঞান রয়েছে যে ফার্স্ট স্টেজে যদি ধরা পড়ে যায় তাহলে ঠিক হয়ে যাবার সম্ভাবনা বেশি থাকে। তো এই ক্যান্সারের ক্ষেত্রে মানে এই কথাটা কতটা প্রযোজ্য? মানে ফার্স্ট স্টেজে ধরা পড়লে কি সেটা চিকিৎসা করলে তাড়াতাড়ি বা ঠিকঠাক হয়ে যাবার সম্ভাবনা থাকে? একদমই ঠিক, ভীষণভাবেই সম্ভাবনা থাকে ঠিক হয়ে যাওয়া। অলমোস্ট স্টেজ 1 ক্যান্সারের কিওর রেট ইজ অলমোস্ট 90 to 95%। এবং কিছু কিছু জায়গায় যেখানে স্টমাক ক্যান্সার খুব আর্লি স্টেজে ধরা পড়ে, যেমন ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, এই ব্যাপারে জাপান আমাদের থেকে অনেক এগিয়ে আছে। জাপানে না মোবাইল স্ক্রিনিং ভ্যান হয়, একটা ভ্যানের মধ্যে একটা স্ক্রিনিং ইউনিট থাকে, যাতে একটা ছোট্ট এন্ডোস্কোপ এবং একজন টেকনিশিয়ান থাকেন বা ডাক্তারবাবু থাকেন। তারা সারা শহরে ঘোরেন। আপনি যখন খুশি অফিসে যাওয়ার পথে, অফিস থেকে ফেরার পথে আপনি কিন্তু টুক করে একটা স্ক্রিনিং করিয়ে নিতে পারেন। যেহেতু ওখানে অ্যাওয়ারনেসটা অনেক বেশি এবং গ্যাস্ট্রিক ক্যান্সার বা স্টমাক ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রামটা খুব অ্যাক্টিভ, কাজেই কারোর যদি ছোট ফর্মে হয়েও থাকে সেটা এত তাড়াতাড়ি ধরা পড়ে যে সেটাকে সার্জারি করে কিন্তু নিয়ারলি 100%-এর কাছাকাছি কিওর রেট কিছু কিছু ক্ষেত্রে করা সম্ভব। কাজেই স্ক্রিনিং খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যাদের রিস্ক ফ্যাক্টর আছে। আর সিমটম, আর্লি ডিটেকশন অফ সিমটমটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্ষেত্রে শোনা যায় মাল্টি ডিসিপ্লিনারি টিমের কথা। তো এটা ঠিক কি এবং কিভাবে কাজ করে এই মাল্টি ডিসিপ্লিনারি টিম, যদি একটু বলেন? হ্যাঁ, আহ, সাধারণভাবে বোঝাতে গেলে একটা মাথা কাজ করার জায়গায় 10টা মাথা কাজ করা বেটার। কারণ প্রত্যেকটা মাথার বা প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব এরিয়া অফ এক্সপার্টাইজ আছে। যেমন আমি মেডিকেল অনকোলজিস্ট, আমি কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এইটা নিয়ে যতটা ভালো জানবো, একজন সার্জিক্যাল অনকোলজিস্ট ততটা ভালো জানবেন না, বা সে যতটা সার্জারির ব্যাপারগুলো জানবেন আমি সে ততটা জানবো না। কাজেই যেহেতু ক্যান্সার ট্রিটমেন্ট, যে কোনো ক্যান্সার ট্রিটমেন্টে 3টে আলাদা আলাদা স্পেশালিটি প্রাইমারিলি ইনভলভ: সার্জন মানে সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি এবং রেডিয়েশন অনকোলজি। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্যান্সারের ট্রিটমেন্টে 2 বা 3টে সাবজেক্টেরই হেল্প দরকার হয়। সেই জন্য যে কোনো গ্যাস্ট্রিক ক্যান্সার পেশেন্টের ডিসিশন মেকিংটা যেন এরকম একটা মাল্টি ডিসিপ্লিনারি টিমের মধ্যে দিয়ে হয়, যাতে সঠিক এভিডেন্স বেসড ট্রিটমেন্টের প্ল্যানটা পেশেন্টকে আমরা দিতে পারি। এবং আমরা প্রায়শই এটা করে থাকি, সব ক্ষেত্রেই এটা করে থাকি যে যে কোনো পেশেন্ট স্টমাক ক্যান্সার বা অন্য যে কোনো ক্যান্সারে আমরা চেষ্টা করি মাল্টি ডিসিপ্লিনারি মিটিং এ ডিসকাস করে একটা ফাইনাল ডিসিশন নেওয়া, এবং সেটা পেশেন্টকে বুঝিয়ে দেওয়া যে কেন ডিসিশনটা নেওয়া হচ্ছে। আচ্ছা, কারো এই রোগটা ধরা পড়লো আর তিনি ডাক্তারের কাছে চিকিৎসা শুরু করলো, কতটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, মানে কতটা আমি কতটা সুযোগ পাবো, সেটা যদি একটু সহজ করে বলে দেন। প্রথমেই বলি, যখনই ক্যান্সারটা ধরা পড়ছে তারপরে যেন কোনো রকম ডিলে না হয়। কারণ আহ, আপনার ডিলে হওয়াটা কিন্তু আপনার ক্যান্সার সেলের ওপর কোনো এফেক্ট ফেলে না। মানে এমন তো নয় যে ক্যান্সার সেল একটা মানুষ, সে ভাবলো যে না ঠিক আছে ইনি যবে ডাক্তারবাবুর কাছে যাবেন তখন আমি গ্রো করব, এখন চুপচাপ বসে থাকি, ব্যাপারটা সেরকম নয়। হুম। যখনই ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে জানবেন আপনার শরীরে ক্যান্সার সেল কিন্তু 24 ঘন্টা গ্রো করে চলেছে। এবং যত ক্যান্সার গ্রো করবে তত ব্লাডে ছড়ানোর সম্ভাবনা বাড়বে। ব্লাডে যদি ছড়িয়ে যায় তাহলে কিন্তু ক্যান্সার রেকারেন্সের চান্স বেড়ে যায়,
এবং সম্পূর্ণ কিওর হওয়ার চান্স অনেকটাই কমে যায়। কাজেই ব্লাডে ছড়ানোটাকে যতটা আগে অ্যারেস্ট করা যায় সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং সেটা করার সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে আর্লি সিমটম ডিটেকশন এবং আর্লি ইনস্টিটিউশন অফ ট্রিটমেন্ট। আচ্ছা, এই ক্যান্সার কি কিউরেবল নাকি সবসময় চিকিৎসার মধ্যে দিয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে এটাকে? যদি স্টেজ 4 বলেন, মেজরিটি স্টেজ 4 কিউরেবল নয়, কিন্তু স্টেজ 1, 2 এবং 3 তিনটেই কিউরেবল। যদিও কিওর করার পরে ক্যান্সারটা ফিরে আসার একটা সম্ভাবনা থাকে, সেটা স্টেজ 1 এর ক্ষেত্রে হয়তো 5%, স্টেজ 2 এর ক্ষেত্রে হয়তো 10 to 15%, স্টেজ 3 এর ক্ষেত্রে হয়তো 20 to 30%। কিন্তু মেজরিটি ক্ষেত্রে এটা আর্লি স্টেজে ধরা পড়লে, মানে স্টেজ 1, 2 বা 3 এর মধ্যে ধরা পড়লে এটা কিউরেবল। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আমাদের সবার মধ্যে খুব হ্যাবিট, মানে আমরা একটু গ্যাস হলো একটু অম্বল হলো দুম করে অ্যান্টাসিড খেয়ে নিলাম, মানে এইটা কতটা বিপদ ডেকে আনতে পারে মানে এক্ষেত্রে? দেখুন, অ্যান্টাসিডের সঙ্গে ক্যান্সার হওয়ার কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনার গ্যাস অম্বলের যে সিমটম, সেই সিমটমটা কিন্তু আন্ডারলাইং ক্যান্সারের একটা মাস্ট সিমটম হতে পারে। ওকে। সেটা কখনোই গ্যাস অম্বলের ওষুধে পার্মানেন্টলি চলে যাবে না। ধরুন আজকে আমার গ্যাস অম্বল হলো, আমি জেলুসিল খেলাম বা প্যান 40 খেলাম, আমার কালকে ঠিক হয়ে গেল, ফেয়ার এনাফ। কিন্তু যদি আমার আবার কালকেও ব্যথা হচ্ছে, পরশুও ব্যথা হচ্ছে, বা 2-3 সপ্তাহ বা 1-2 মাস ধরে এর ব্যথা হয়েই চলেছে, আমি একের পর এক গ্যাস অম্বলের ওষুধ খেয়ে যাচ্ছি, কোনো কিছুতেই কিছু কাজ হচ্ছে না, এই হুম। সিমটমটা কিন্তু একদমই ভালো নয়। এরকম যদি সিচুয়েশন থাকে, আমার সিনসিয়ার রিকোয়েস্ট হবে সবার সঙ্গেই যে কোনো একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন, দরকার পড়লে এন্ডোস্কোপি করুন, এবং আমাদের সত্যি ডায়াগনোজ করা দরকার এইসব ক্ষেত্রে যে কি কারণে এত ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট গ্যাসের সিমটম হচ্ছে। আপনার সাথে কথা বলে একটা জিনিস তো খুব পরিষ্কার হয়ে গেল যে গুড লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। ঠিকঠাক ভীষণ। খাওয়া দাওয়া, সুষম আহার এবং সেগুলো খুবই ইম্পর্টেন্ট যাতে আমরা এই ধরনের সমস্যায় না পড়তে হতে হয়। তো হুম। এরকম কি কোনো নির্দিষ্ট খাবার রয়েছে যেগুলো খেলে নিয়মিত আমাদের মানে ফুড হ্যাবিটে যোগ করলে এই ক্যান্সারকে দূরে রাখা যায়? খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভেজিটেবল, ফ্রুটস, এবং যতটা কম প্রসেসড ফুড বা প্যাকেটেড ফুড খাওয়া যায়। নর্মাল বাড়ির রান্না খাবার খান, বাইরে খেতে পারেন, একদমই খাবেন না তা বলছি না, কিন্তু প্রসেসড ফুড বা প্যাকেটেড ফুড যতটা অ্যাভয়েড করা যায়, বা জাঙ্ক ফুড যতটা অ্যাভয়েড করা যায় বেটার। কারণ প্রত্যেক জাঙ্ক ফুডের মধ্যেই কিছু মেটেরিয়ালস আছে যেটা স্টমাককে ইরিটেট করে। স্টমাককে আপনি যত কম ইরিটেট করবেন, স্টমাক আপনাকে তত কম ইরিটেট করবে। সিম্পল হিসাব। মানে আপনি আপনার সাথে কথা বলে যেটা বুঝলাম যে আমার প্রত্যেকটা স্টেপ যদি আমি ধরি, প্রথমেই যদি এই ধরনের সমস্যা হয় প্রথমেই ডাক্তারের কাছে যাওয়া এবং হুম। প্রথম থেকেই চিকিৎসা শুরু করে দেওয়া যাতে ব্যাপারটা ভয়ানক না হয়ে দাঁড়ায়, তাই তো? হ্যাঁ, একদম। ধন্যবাদ ডক্টর। ডক্টর ঘোষ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য। এবং সবচেয়ে বড় যেটা, এই রোগের সম্পর্কে খুব কম লোকই আমরা জেনে, এখনো স্পষ্ট ধারণা রয়েছে আমাদের, সেটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল আশা করা যায়। তো আপনারা দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল।